বিছানায় একপাশে তনুজার স্বামী সমরেশ শুয়ে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নামেই সে ভরে ওঠে। মর্নিং ওয়াক থেকে এসে সকালে চা খেয়ে রোজ এমন ভোঁস ভোঁস করে ঘণ্টাখানিক ঘুমানোর বাতিক ওনার মোটে যায় না। কতদিন তনুজা বারণ করেছে, হাসি মুখে মাথা নেড়ে রাজি হয়ে গেছে। পরের দিন আবার যে একে সেই। এদিকে তনুজার রাজ্যের কাজ পড়ে আছে। মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে তনুজার। কারা যেন এসেছে দেখা করতে, সে খেয়াল কি আছে ওনার? তনুজার মেয়ে একবার দরজার কাছ থেকে ঘুরে গেল। তনুজা সমরেশকে ডাকতে গিয়েও ডাকলো না। ও বরাবরই ওই রকম, শুলেই ঘুম। সুখী মানুষ যাকে বলে। বিছানার একপাশে বসে বরের দিকে তাকিয়ে মৃদু একটু হাসে তনুজা। থাক, আর একটু ঘুমাক। আসলে বিয়ে করার ইচ্ছে তনুজার কোনো কালেই ছিল না। নেহাত দায়ে পড়ে বিয়ে। হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেছিল বলে তার বাবা মায়ের টনক নড়েছিল। তনুজার আসলে নামি দামি সব কাস্টমার। যার বাচ্চা সে টাকা দিয়ে দায় সারতে চেয়েছিল, কিন্তু ডাক্তারের কাছে যেতে ব্লাড টেস্ট করে জানিয়েছিল বাচ্চা রাখা ছাড়া উপায় নেই। অনেক দেরি হয়ে গেছে। অগত্যা দুর্নাম ঢাকতে তড়িঘড়ি করে এই বিয়ে। তনুজার মায়ের কর্মসূত্রে অনেক চেনা জানা আছে। তাদেরই কারোর গ্রামের আত্মীয় সমরেশ। যদিও একটু বেশি বয়সী লোকটা, আর হবে নাই বা কেন। সমরেশটা অনেকগুলো ভাই, সে সবার ছোট। বড় ভাইয়ের দোকানে 5 ফরমাস খাটে আর গ্রামের বাড়িতে জায়গা জমি দেখাশোনা করে। দাদারা জমি জমা আর দোকান নিয়ে ব্যস্ত। কোনো দাদা ভাইয়ের বিয়ের জন্য কখনো ভাবেও নি, কেউ একটা গাও করেনি। আসলে একটা বিনে পয়সায় কাজের লোক ঠাউরেছে ওকে। কিন্তু দাদাদের সংসার দেখে সহজ সরল সমরেশেরও সংসার করার স্বাদ হয় মাঝে মাঝে। তাই বাড়ির অমত থাকলেও এক কথাতেই বিয়েতে সে রাজি হয়। বিশেষ করে মেয়ে দেখতে এসে তো তনুজাকে দেখেই সমরেশ খুব খুশি। বয়সে একটু ছোট, গাঁইগুই করছিল। অবশেষে তনুজার মায়ের বোঝানোতে রাজি হয়ে যায়। সত্যি বলতে কি, তার মতো ছেলের ভাগ্যে এরকম স্মার্ট সুন্দরী শহরে বউ পাবে সে ভাবতেই পারেনি। তনুজা কিন্তু মনে মনে হাসে। হাঁদা গঙ্গারাম একদম। একবার তলিয়ে দেখলো না পর্যন্ত। কেন এত সুন্দরী তার গলায় মালা দিতে যাবে? গ্রামের শ্বশুরবাড়িতে মুখ দেখাতে মাত্র একবারই গিয়েছে তনুজা। তারপরেই ঘোষণা করে দিয়েছিল ওখানে সে থাকতে পারবে না। সমরেশ সেটাও মেনে নিয়েছিল। স্বাভাবিক, শহুরে বউ কিভাবে থাকবে হজপাড়া গায়ে? তাই তনুজা তার মায়ের কাছে থাকলেও সমরেশ থেকে গেল দেশের বাড়িতে। সপ্তাহান্তরে সে আসে। সমরেশ জানে তনুজা কল সেন্টারে কাজ করে, রাত্রে ডিউটি পড়ে মাঝে মাঝে। উফ, হাসি যা পায় তনুজা। মা একটা লোক জুটিয়েছে বটে, যেটা বলে সেটা একদম সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেয়। তনুজা এত রাতে এত ড্রেস নিয়ে কোথায় যাচ্ছে তাও বোঝে না নাকি? প্রথম দিকে মাঝে মাঝেই তনুজার ইচ্ছে হতো সব সত্যি বলে দিয়ে ওনার আমসে মুখখানা দেখে। সমস্ত পুরুষ জাতির উপরে রাগ এই হাতের নাগালের মধ্যে পাওয়া লোকটার উপরে নিতে ইচ্ছে করে তার। যা ইচ্ছে ভাবুক, তাতে কি? সংসার তো আর সে করতে যাচ্ছে না বুড়ো হাবড়া লোকটার সাথে। তবে সমরেশ এলেই তনুজার মা বড্ড আধিক্যতা আর খাদির যত্ন করে। ওকে কেন যে এরকম করে তনুজা বোঝে না। যে মানুষ যত্ন না পেলেও তোমার প্রতি আনুগত্য দেখায়, তার জন্য আবার অত কিসের যত্ন? মা তখন মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেলে একটা কথাই বলতো, আমাদের জীবনে সত্যিকারে ভালোবাসার মানুষের বড় অভাব রে মা। ও যে তোকে সত্যি ভালোবাসে। মুখ বেঁকায় তনুজা। ভালোবাসা? সমরেশ যতই ভালো মানুষই ভাব দেখাক, তনুজার মনে ঠাঁই করতে পারবে না কিছুতেই। পুরুষ জাতির প্রতি একটা তীব্র ঘৃণা তার রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু যে জন্য এই বিয়ে, সে একদিন আপনা আপনিই রক্তস্রোতে বেরিয়ে গেল বিনা নোটিশে। সেদিন হাসপাতালে সমরেশের হাউমাউ করে কান্না দেখে অবাক হয়েছিল তনুজা। তনুজার এই ব্যবসা অনেক দিনের।
তনুজার বাপ তার মাকে নামিয়েছিল এই ব্যবসায়। বাবা বিয়ে করে বস্তির ভেতরে একদম শেষ প্রান্তে একটা 2 কামরার ভাড়া বাড়িতে তুলেছিল। প্রথমে কারখানাতে কাজ করলেও কারখানা লক আউট হয়ে যেতে তনুজা তখন মাত্র 9 বছর বয়স মাকে জোর করে নামিয়েছিল এই কাজে। সেই সঙ্গে মারধরও চলত সমানতালে। সপ্তাহে 3-4 দিন লোক ধরে আনত বাবা। ছোটবেলায় সে বুঝতো না, কিন্তু বড় হবার সাথে সাথে স্কুলে ছুটির দিনগুলোতে দুপুরবেলা দুরু দুরু বুকে পাশের ঘরে বসে থাকতো তনুজা অসহায়ভাবে। চোখ ফেটে জল আসতো তার। আর বাপটা দরজার বাইরে বসে পা নাচিয়ে অপেক্ষা করত। লোকগুলো টাকা পয়সা বাপের হাতেই দিত। বাপটা সেই পয়সায় গাঁজা মদ খেয়ে পড়ে থাকতো দিনরাত। তনুজার আর তার মায়ের খাবার জুটত না প্রায় দিনই। মা প্রথম খুব কাঁদত, পরে কেমন চুপ মেরে গিয়েছিল যেন। নিজের পছন্দের বিয়ে, বাড়ি ফেরার পথ ছিল না তার মায়ের, কোথাও যাওয়ার পথও ছিল না। এখান থেকে বের হবারও পথ নেই, আর যাবেই বা কোথায়? বাইরে যে আরও শেয়ালের দল মুখ পেতে আছে। এর বছরখানেক পরেই এলো সেই দিন। তনুজার মায়ের শরীর খুব খারাপ, প্রচণ্ড জ্বরের ঘোরে বেহুশ। ওর বাপ সুযোগ বুঝে মায়ের ঘরে ছিটকানি দিয়ে লোকটাকে আর তাকে পাশের ঘরে ঢুকিয়ে দিল। সে তখন সদ্য কিশোরী উত্তীর্ণ, মাসখানেক আগে। মেয়ের কান্নার আওয়াজ পেয়ে মায়ের জ্বরের ঘোর কাটতেই ছিটকানি দেওয়া দরজায় অসহায়ের মতো ধাক্কা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি সে। অনেকগুলো টাকা পেয়েছিল বাপ সেদিন। দরজা খোলা পেয়ে কোনো রকমে খোঁড়াতে পাশের ঘরে গিয়ে মায়ের আটকানো দরজা খুলে দিয়ে দুজনকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। মা গুম মেরেছিল সারা রাত, সারা দিন। রাতে বাবা মদ খেয়ে ফিরতে মা জ্বরে কাঁপতে বাবাকে এলোপাথাড়ি মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। মাতাল বাবা ভাবতেও পারেনি মার খাবে বুঝে এইভাবে। টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়েছিল সামনের বড় ড্রেনে। ড্রেনের সিমেন্টের কোণটা কোথায় মাথায় লেগেছিল সজোরে। শুধু একটা অস্ফুট আওয়াজ বেরিয়েছিল বাবার মুখ থেকে। মা অবশ্য ফিরেও দেখেনি। সকালে রাস্তার অনেকের চোখে পড়তেই হাসপাতালে নিয়ে গেছিল। এমনিতে লিভারের অবস্থাও ভালো ছিল না, ধুঁকছিল তখনও। নাকে মুখে ড্রেনের কাদা জল ঢুকে গিয়েছিল। তনুজার মা শরীর খারাপের অজুহাতে সঙ্গে যায়নি। সত্যি অবশ্য মায়ের জ্বর ছিল। 2 দিন পরেই খবরটা এলো বাপটা মরেছে। ওদের সামর্থ্য আর ইচ্ছের অভাব ছিল, তাই হাসপাতালের ডোমই সহায়। বেওয়ারিশ লাশেদের মাঝে ঠাঁই হয় বাপটার। বাপের মৃত্যুর খবরে মায়ের চোখ থেকে সেদিন 1 ফোঁটা জল পড়েনি, কিন্তু পাশ ফিরে শুয়ে শূন্য চোখে জানলার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। ওই ছোট বয়সে অনেক কিছু শিখেছিল তনুজা। বুঝেছিল এ বুঝি মায়ের ভুল লোককে ভালোবাসার আক্ষেপ, জীবনে হেরে যাওয়ার আক্ষেপ। সেই থেকে পুরুষ জাতটার উপরে ঘেন্না ধরে গেছে তনুজার। আর ভালোবাসা, সেসব সে তার এই 27 বছর বয়সেও ধারে কাছে আসতে দেয়নি। তবে বাপ মরে যাওয়ার পরেও সিনেমার মতো তাদের জীবনযাত্রায় কোনো নতুন মোড় আসেনি। ওই লাইনের অনেক মানুষ তাদের রীতিমতো চিনে গেছিল। তাদের আসার কামাইও ছিল না। অভাবের তাড়নায় তনুজা অনেক চেষ্টা করেছিল অন্য কাজের জন্য, কিন্তু শেষে গিয়ে এই কাজই তার জন্য বরাদ্দ হয়। তবে অনেকটা অন্যভাবে, সহজে, যাতে আশেপাশের লোক ধরতে না পারে তার এই কাজের উৎস। এখন তাদের আর না খেয়ে থাকতে হয় না, বস্তিতেও থাকে না। শহরের পাশে মফস্বলে উঁচু পাঁচিল দেওয়া একটা বাড়ি কিনেছে তারা, যাতে বাইরের মানুষ অযথা কৌতূহলী না হয়। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু তারপরেই হঠাৎ করে পরিস্থিতি সামলাতে এই বিয়ে। তাদের জীবনযাত্রার মধ্যে এই লোকটি যেন বড্ড বেমানান। কিন্তু কিছু মানুষ থাকে সদা হাস্যময়, কোনো অবহেলা যাকে স্পর্শ করতে পারে না। সমরেশ ঠিক তেমনই। তনুজা তাকে দূরে সরিয়ে রাখলেও দূর থেকেই হাসি মুখে অপেক্ষা করে তনুজার পরের অবহেলার।
যখন কোনো মানুষ নিজের জন্য কিছু চাইতে জানে না, ভালোবেসে শুধু দিয়ে যেতে পারলেই খুশি হয়, তেমন সহজ সরল মানুষকে কতদিন আর অবহেলা করা যায়? বিগত বেশ কয়েক বছর ধরে তনুজা নানান অজুহাতে ফিরিয়ে দেয় এই কাজের কন্ট্রাক্ট। সমরেশের ভালো মানুষের কাছে কেমন যেন একটু সংকোচ লাগে তার। ভালো হতে তারও মন চায়। আজকাল এসব কাজ করতে ইচ্ছে করে না তনুজার। সংসার করার সুখ যেন পেয়ে বসেছে তাকে। কিন্তু মাঝে মাঝে কাজের চাপে বেয়ারা কাস্টমারের বায়নায় তবুও যেতে হয় তাকে। এই পাঁক থেকে বের হওয়া তো এত সহজ নয়। অগত্যা সেজে গুজে ঘরের দরজার কাছে দাঁড়ানো গাড়িতে ওঠে সে। সেদিন শনিবার রাতে কল আসলেও অনিচ্ছায় তনুজা যেতে চায়নি। গেটের দরজা খুলে বোঝাতে যেতেই গাড়ির ভেতরে জোর করে ঢুকে এসেছিল লোক দুটো। তনুজাকে টেনে হিচড়ে নিয়ে যেতে চেয়েছিল। সমরেশ ঘর থেকে বের হয়ে এসেই সজোরে নাকে ঘুষি মেরেছিল একজনের। গলগল করে রক্ত বের হয়ে এসেছিল লোকটার নাক দিয়ে। ঘাবড়ে গিয়েছিল দুজনে। মায়ে ঝিয়ে ঘরের এমন বডিগার্ড দেখবে এ বুঝি কল্পনায়ও ভাবেনি ওরা। চলে গিয়েছিল বেগতিক দেখে। সমরেশ সেদিন এই প্রথম মৃদু অথচ কঠিন স্বরে বলেছিল, এসব নোংরা লোকের সাথে কাজ করো তুমি? পারলে ছেড়ে দিও এমন কাজ। আমি তো আছি। এইভাবে আজ পর্যন্ত কেউ তো কখনো বলেনি। কথাটা শুনে তাই চোখে জল এসে গিয়েছিল তনুজার। সেদিনের পর থেকে সমরেশের প্রতি কেমন যেন তীব্র ভালোবাসা, কেমন যেন এক মন কেমন করা অনুভূতি কাজ করেছিল তার। সেই শুরু। বছর চারেক পরে আবার প্রাণের সঞ্চার তনুজার ভেতরে। যদিও এবারে তনুজার স্ব-ইচ্ছাতেই। মেয়ে হতে খুব খুশি সমরেশ। সমরেশের মুখ চোখ দেখে মনে মনে খুশি হয় তনুজা নিজেও। আজকাল মেয়ের টানে গ্রামের বাড়ি থেকে ঘন ঘন সে আসে। আগে সারা সপ্তাহে একবার করে আসতো। এখন যখন ইচ্ছে করে কষ্ট করে হলেও চলে আসে। যে কটা দিন থাকে মাতিয়ে রাখে একেবারে। ভালো মন্দ রেঁধে খাওয়ায়, বাজারঘাট থেকে শুরু করে যাবতীয় ঘরে বাইরের কাজ সব করে দেয়। মেয়েটাও ভীষণ খুশি হয় বাবাকে পেলে। সমরেশ এলে তনুজা আর তার মায়ের স্বস্তির নিঃশ্বাস পড়ে যেন। ভীষণ ভরসার জায়গা এখন সে। যতক্ষণ সমরেশ এখানে থাকে ততক্ষণ ঘুরতে ফিরতে তনুজার আশেপাশে ঘোরাঘুরি করে হুকুমের অপেক্ষায়। আগে বিরক্ত হলেও তনুজার মন্দ লাগে না এখন। তনুজার নিজেরই এখন খুব ইচ্ছা হয় সমরেশের সঙ্গ পেতে। সেই আধা বয়স্ক, অপছন্দের তালিকায় থাকা, সবসময় চুপ করে তনুজা আর তার মেয়ের সব বায়না হাসি মুখে মেনে নেওয়া মানুষটা, যাকে সে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করত, সেই মানুষটা কখন যে মনের গভীরে এইভাবে জায়গা করে নিয়েছে সে বুঝতেই পারেনি। সমরেশের সান্নিধ্যে এসে তনুজার মনে সমস্ত পুরুষ জাতির প্রতি অশ্রদ্ধা কখন যে শ্রদ্ধাতে পরিণত হয়েছে সে নিজেও জানে না। ইদানিং তার ইচ্ছে হয় অতীতের সব কিছু সমরেশকে বলে হালকা হয়। মানুষটাকে আসলে ঠকাতে ইচ্ছে করে না তার। একটা অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায় প্রতি মুহূর্তে। কেমন যেন বিশ্বাস হয়েছিল তার সব কথা শোনার পরেও সমরেশ তাকে ছেড়ে যাবে না। অবশেষে সেই দিন রাতে সব কিছু শুনে তনুজার দিকে হাঁ করে তাকিয়েছিল সমরেশ। তার কিচ্ছু বলেনি। তনুজা তার পাশে শুয়ে শুয়ে সমরেশের অস্থির হয়ে সারা রাত এপাশ ওপাশ করা টের পেয়েছিল। পরের দিন ভোরবেলা কাউকে কিছু না বলে বের হয়ে গিয়েছিল সমরেশ। তনুজা ঘুম থেকে উঠে সমরেশকে দেখতে না পেয়ে মায়ের পাশে বসে অঝোরে কেঁদেছিল ভালোবেসে ফেলা মানুষটার জন্যে। মেয়েও অস্থির হয়েছিল বাবার জন্য। প্রচণ্ড অভিমানে আর কষ্টে চোখ মুখ ফুলিয়ে দিয়েছিল তনুজা। এরকম করেই চলল। অবশ্য দিন 15 পরে গুচ্ছের বাক্স প্যাটরা সমেত সমরেশ হাজির। অনেক ভেবে দাদাদের বলে কয়ে দেশের নিজের ভোগের সম্পত্তি বিক্রি করে একেবারে চলে এসেছে সে। এখানে একটা দোকানে কাজও জুটিয়েছে। স্ত্রীকে আর ওইসব পাকে নামতে দেবে না।
সব শুনে তনুজার ঝাঁপিয়ে পড়েছিল সেদিন সমরেশের বুকে। তনুজা আজ অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধ সমরেশের দিকে। কিভাবে একটা মানুষ নিঃশব্দে এমনভাবে ভালোবেসে নিজের কর্তব্য পালন করতে পারে? এই সমরেশের মতো অতি সাধারণ হয়েও অসাধারণ হয়ে ওঠা গুণ ছিল বলেই সে ভালোবাসতে শিখেছিল, বিশ্বাস করতে শিখেছিল মানুষকে। সে বেঁচে গিয়েছিল, তাদের মেয়েটাও বেঁচে ছিল। আজ তাদের মেয়ে চাকরি পেয়ে সুপ্রতিষ্ঠিত, তার আর কোনো চিন্তা নেই। এমন সময় মেয়ে এসে মাকে ডাকতে বাধ্য হয়, মা চলো, ওঠো, সবাই এসে গেছে, অপেক্ষা করছে বাইরে, বাবাকে নিয়ে যাবে যে। তনুজা বিরক্ত হয়ে ঠোঁটের উপরে তর্জনী রেখে খুব নিচু স্বরে বলে ওঠে, চুপ, দেখছিস না কেমন অঘরে ঘুমাচ্ছে মানুষটা, ডাকিস না। এতক্ষণ শোনালাম গল্প অবশেষে। কলমে ঝুম্পা মণ্ডল, কণ্ঠে আমি অপর্ণা।